কি মিউজিক শোনো? আমি তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শুনি খুবই। আমি রিসেন্টলি খুবই আমাদের পুরনো ক্লাসিক্যাল মিউজিক আমি উস্তাদ আমির খান এর মিউজিক শুনছি, আবার রিইনভেন্ট করার চেষ্টা করছি। আর ইনস্ট্রুমেন্টালের মধ্যে সিতার, নিখিল ব্যানার্জি। আচ্ছা, নিখিল ব্যানার্জি পছন্দ না রবিশঙ্কর? নিখিল ব্যানার্জি। কেন, কি ডিফারেন্স? আমার সামহাও মনে হয় যে প্যাথোসটা অনেক বেশি নিখিল ব্যানার্জির ইয়েতে, তো সেই কারণে আমি নিখিল ব্যানার্জি শুনি। আর আমির খানের কোন রাগটা উনি সবচেয়ে বেশি গাইতেন? গাইতেন অনেকগুলো রাগই উনি বেশি, বাট ওনার ইমন কল্যাণটা, ইমন রাগ ইমনটা আমার পার্সোনালি প্রচণ্ড পছন্দের একটা রাগ, এবং ওই কারণে আমি বারবার ওই রাগটাই শুনতে থাকি। এটা হচ্ছে লিসনিং টু মিউজিকের হবি হলে পরে এটুকু জাস্টিফিকেশন আপনাকে দিতে হবে। প্রথম হচ্ছে সে কিভাবে এলো, তার জামা কাপড় কি, এবং তার সে কিভাবে নিজেকে নিয়ে এসছে, ক্যারি কিভাবে করেছে। কলেজ ইন্টারভিউ, জব ইন্টারভিউ ইত্যাদি সমস্ত রকম ইন্টারভিউ নিয়ে দেশে বিদেশে প্রায় 10-12টা ইন্টারভিউ আমি দিয়েছি জীবনে, আর কমপক্ষে 1000খানা ইন্টারভিউ নিয়েছি। মনে হয় যে আরে অনেকেই বোধহয় ওই জিনিসটা মিস করে যাচ্ছেন, যে এক্স্যাক্টলি ইন্টারভিউতে কি করলে পরে ইন্টারভিউ ক্র্যাক করা সহজ হয়। সবচেয়ে কমন মিস্টেক একদম গোড়ার থেকে, সেটা হচ্ছে মাইন্ডসেট। জাপানের যে কোনো অফিসে ঢুকলে পরে একটা সিনিয়রিটির ওপরে ভাইস প্রেসিডেন্ট আর অ্যাবাভ তারাই শুধুমাত্র হালকা কালারের স্যুট পরে, বাকিদের সবাইকে ডার্ক স্যুট পরতে হবে। এটা ওখানকার নিয়ম। মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, মাই মাদার ইজ এ সিম্পল হাউস ওয়াইফ। শেষ হয়ে গেল কিন্তু তার ইন্টারভিউ সেখানে। কেন সিম্পল হাউসওয়াইফ বলো? হোয়াট ইজ সো সিম্পল অ্যাবাউট বিং আ হাউসওয়াইফ? কোনো নেই, জাস্টিফিকেশন নেই যে সে বেঙ্গলি মিডিয়াম থেকে এসছে, কি সে হিন্দি মিডিয়াম থেকে এসছে, কি কোথা থেকে এসছে, বা ইংলিশেও মানে কনভেন্টে পড়েছে কিন্তু তার কমিউনিকেশন ভালো নয়। ডাজন্ট ম্যাটার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আজকের এপিসোডে আপনারা তো জানেন, প্রত্যেকটা এপিসোডে আমরা বই নিয়ে কথা বলি মানে নতুন নলেজ নিয়ে কথা বলি। পয়েন্টটা হলো যে বইটা ইম্পর্টেন্ট না, নলেজটা ইম্পর্টেন্ট। তো আমাদের মাঝখানে অনেকগুলো কথা হচ্ছিল, অনেক রকম ভাবনা হচ্ছিল, অনেক রকম কীভাবে অন্যান্য এপিসোড আনা যায় বৈঠকে, সেই নিয়ে কথা হচ্ছিল। সো আমাদের একটা জিনিস মনে হলো, আমার এবং প্রেমাশিস দুজনেরই মনে হলো, আমরা ডিসকাস করতে করতে মনে হলো যে বই তো জীবনে অনেক কিছু শেখায়, কিন্তু তার বাইরে আরেকটা জিনিস মানুষের জীবনে অনেক কিছু শেখায়, সেটা হলো এক্সপিরিয়েন্স। সেটা হলো নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা, এবং সেগুলো থেকে প্রচুর শিখি আমরা প্রায়, আমার মনে হয় আপনারা যতজন দেখছেন প্রত্যেকেই এইটা আমাদের জীবনের একটা নিয়ম। সো এখানে প্রেমাশিসের ক্ষেত্রে আমার মনে হলো যে প্রেমাশিস তার জীবনের একটা বড় কর্পোরেট কেরিয়ার আছে, অনেকটা লম্বা, এবং সেই লম্বা কর্পোরেট কেরিয়ারে প্রেমাশিস বেশ কিছু জিনিস শিখেছে বা বেশ কিছু জিনিস এক্সপিরিয়েন্স করেছে, যে এক্সপিরিয়েন্সগুলো বোধহয় আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার মনে হলো ব্যাপারটা বেশ ভালো হতে পারে। প্রেমাশিস তাই বললো যে হ্যাঁ, এইটা তুই ঠিক বলেছিস, যেটা আমরা ডিসাইড করলাম। তার মাঝখানে একটা গোজামিলও আছে, হ্যাঁ, সেটাকে অস্বীকার করে লাভ নেই। সেটা হচ্ছে গত সপ্তাহে আপনারা মোটামুটি যারা দেখেন তারা জানেন আমার শরীরটা ভালো ছিল না, জ্বর এসছিল এবং ইত্যাদি কারণে মাথা টাথা ব্যথা হয়ে আমি বই পড়ার সময় পাইনি। তো একটা ভাবা হয়েছিল, ফর সেক অফ ট্রান্সপারেন্সি আমাদের বলা দরকার যে এই সপ্তাহে আমরা করতে বোধহয় পারবো না বৈঠক, শরীর খারাপের অজুহাতে। কিন্তু তারপর মনে হলো যে প্রতি সপ্তাহে দেখা সাক্ষাৎ যেটা হচ্ছে, এটা না হলে আমাদেরও ভালো লাগবে না, আপনাদের একটু খারাপ তো লাগবেই। তো সেখান থেকে ভাবলাম তাহলে বই ছাড়া আর কি করা যায়। তখনই অরুণবাবু বললো যে তাহলে পরে ওই এক্সপিরিয়েন্স দিয়ে একটু কথা হোক, এবং যেটা হয়তো কিছু মানুষের কাজে লাগবে, ঠিক এরকম কিছু কথা বলা যেতে পারে। বেশ, তাহলে যেটা সবচেয়ে আগে জিজ্ঞেস করি সেটা হলো, জীবনে তুই প্রচুর ইন্টারভিউ নিয়েছিস আর কিছু ইন্টারভিউ দিয়েছিস, জব ইন্টারভিউস এবং কলেজ ইন্টারভিউস এবং অনেক কিছুই আর কি তার মধ্যে আছে। হ্যাঁ, মানে কলেজ ইন্টারভিউ, জব ইন্টারভিউ ইত্যাদি সমস্ত রকম ইন্টারভিউ নিয়ে দেশে বিদেশে প্রায় 10-12টা ইন্টারভিউ আমি দিয়েছি জীবনে, আর কমপক্ষে 1000খানা ইন্টারভিউ নিয়েছি টেবিলের এ পাশে বসে। সেখানে কলেজ ইন্টারভিউজ আছে যেগুলো আমি নিয়েছি বিভিন্ন কলেজে, মানে ভারতবর্ষের শ্রেষ্ঠতম কলেজে গিয়ে সেখানকার ইন্টারভিউ নেওয়া, সামার ট্রেনিশিপ হোক বা চাকরির জন্যে হোক, সেগুলো নিয়েছি।
কলেজের অ্যাডমিশনের ইন্টারভিউ নিয়েছি। তারপর আপনারা অনেকে জানেন, তুইও জানিস, যে আমার একটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আছে, সেখানে বিভিন্ন রকম কাজের জন্যে ইন্টারভিউ নেওয়া সুযোগ হয়েছে আর কি। তো ওই যখন দেখি যে এই बैठने का तरीका थोड़ा ক্যাজুয়াল है, এই ব্যাপারগুলো আমাকে খুব মনে হয় যে আরে অনেকেই বোধহয় ওই জিনিসটা মিস করে যাচ্ছেন, যে এক্স্যাক্টলি ইন্টারভিউতে কী করলে পরে ইন্টারভিউ ক্র্যাক করা সহজ হয়। খুবই প্র্যাকটিক্যাল জ্ঞান, এর মধ্যে কোনো বিরাট সায়েন্স, রকেট সায়েন্স লুকিয়ে নেই, এর মধ্যে বিরাট নলেজ নেই, খুব প্র্যাকটিক্যাল প্র্যাকটিসেবল কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমার মনে হয় বললে পরে কিছু লোকের অন্তত কাজে লাগতে পারে। পয়েন্টটা হলো যে আমরা এটাও ভেবেছি যে বেশ কিছু বিষয় নিয়ে আমার এবং এই যে প্রেমাশিস এবং আমার যে এই যে বললো মাঝখানে শরীর খারাপের জন্য যে আলোচনাটা হয়েছে, তার মধ্যে একটা আলোচনার মধ্যে এটাও উঠে এসেছে যে আমরা কিছু জিনিস নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শুধু এখানে না, আমাদের ওয়েবসাইটেও শেয়ার করব, এবং সেটা খুব শিগগিরই আসতে চলেছে। কিছু কোর্সেস, কিছু আমাদের এক্সপিরিয়েন্স শেয়ারিং আপনাদের সঙ্গে, যেগুলো আমার মনে হয় জীবনে বেশ কিছু জায়গায় কাজে লাগবে। কিছু স্পেসিফিক স্কিল সেটও আছে, সেই স্কিল সেটগুলো আমি যতদূর আমার জীবনে স্কিলস অ্যাকোয়ার করেছি, প্রেমাশিস যতটা স্কিলস অ্যাকোয়ার করেছে, সেগুলোর একটা সিরিজ খুব শিগগিরই আসতে চলেছে আমাদের ওয়েবসাইটে। আজকে তার জাস্ট একটা আমি বলবো শুভারম্ভ, ঝলক। হ্যাঁ, কি পয়েন্টটা হলো সবটা বলে দিলে হবে না তো, তাহলে তো লোকে ওয়েবসাইটে যাবে না। চলো দেখি কি করা যায়। আমি প্রথম যে প্রশ্নটা করব, সবচেয়ে কমন মিস্টেক একজন ইন্টারভিউ যে দিতে যায় সে কি করে? সবচেয়ে কমন মিস্টেক একদম গোড়ার থেকে, সেটা হচ্ছে মাইন্ডসেট। মানে বলছি যে মানসিকতা। একটা ইন্টারভিউ আছে আমার, তো সেটা নিয়ে বোঝা যে ইন্টারভিউটা কেন হচ্ছে, ইন্টারভিউ যে নিচ্ছে তার মানসিকতা কীরকম, এবং আমি কি মানসিকতা থাকলে পরে ইন্টারভিউটা ক্র্যাক করা সম্ভব হবে। এই জায়গাতেই বেশিরভাগ মানুষ আমি দেখেছি ভুল করে। একটু ভেঙে বলছি। প্রথমত, ইন্টারভিউ প্রসেসটা কি? ইন্টারভিউ কিন্তু একটা সিলেকশন প্রসেস। খুব সহজ মনে হলো, ব্যাপারটা সহজ নয়। ইন্টারভিউ জেনারেলি একটা রিটেন টেস্টের পরে হয়, বেশিরভাগ জায়গায় একটা রিটেন টেস্ট হয়, তারপর ইন্টারভিউতে শর্ট লিস্টিং হয়, তারপর ইন্টারভিউটা হয়। সে কলেজেও তাই, অন্য জায়গায় হয়তো চাকরির ইন্টারভিউতে সেটা সিভি থেকে হয়, সিভি বা রিজিউমে দেখে তারপরে শর্ট লিস্টিং হয়। অন্য বিভিন্ন চাকরির ক্ষেত্রে রিটেন টেস্টও হয়। রিটেন টেস্ট কিন্তু সিলেকশন প্রসেস নয়, রিটেন টেস্ট একটা রিজেকশন প্রসেস। রিটেন টেস্টে দেখা হয় যে ভুল কতটুকু, একটু ভুল হলে পরেই রিটেন টেস্টে বাদ চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওখানে শুধু এটুকু দেখতে চাইছে যে কাদেরকে রিজেক্ট করা যায়, কারণ প্রচুর সংখ্যায় মানুষ আছে, প্রচুর অ্যাপ্লিকেন্টস। তো রিজেক্ট যত বেশি সংখ্যায় করা যায় সেটা হচ্ছে উদ্দেশ্য রিটেন টেস্টের, যে কোনো রিটেন টেস্ট বা সিভি। এতে যখন সিলেকশন হয়ে যাচ্ছে ইন্টারভিউ লেভেলে, তখন কিন্তু এটা সিলেকশন প্রসেস। এবার যে ইন্টারভিউ নিচ্ছে তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে সিলেক্ট করা যায় কি না এটা দেখা, আপনাকে রিজেক্ট করা যায় কি না এটা দেখা তার উদ্দেশ্য নয়। কাজে কিছু কিছু ছোটোখাটো ভুল, অন্তত 3টে সঠিক বললে পরে একটা ভুল মাফ ইন্টারভিউতে। ইন্টারভিউ ইজ এ সিলেকশন প্রসেস। সে শুধু দেখতে চাইছে আপনার মধ্যে স্পার্ক আছে কিনা, আপনাকে সিলেক্ট করা যায় কোন বেসিসে। ও সিলেক্ট করার জন্য বসে আছে ওখানে, 2 জন 3 জন 4 জন 5 জন যা হোক, সেটা ইউপিএসসির ইন্টারভিউ হলেও তাই, সেটা কলেজের ইন্টারভিউ হলেও তাই, সেটা অন্য চাকরির ইন্টারভিউ হলেও তাই। সে শুধু বসে আছে দেখতে যে আপনাকে সিলেক্ট করা যায় কি বেসিসে, কি আছে আপনার মধ্যে সিলেক্ট করব। এটা হচ্ছে প্রথম কথা। এই ইন্টারভিউয়ার মাইন্ডসেটটা বোঝা খুব জরুরি। যে ইন্টারভিউয়ার হোক সে সিলেকশনের জন্য তৈরি। বেশ, ইন্টারভিউ যে দিতে যাচ্ছে তার মাইন্ডসেটটাও খুব ইম্পর্ট্যান্ট। আমি দেখেছি এটা প্র্যাকটিক্যালি, যে ইন্টারভিউটা দিতে যাচ্ছে তার যদি কখনো মনে হয় যে এই ইন্টারভিউটাতে না হলে পরে আমার জীবন অন্ধকার, তার দ্বারা ইন্টারভিউ ক্র্যাক করা সম্ভব নয়। এটা আমিও দেখেছি আমার নিজের লাইফে। আমিও ইন্টারভিউ দিয়েছি, চাকরিও করেছি। আমার জীবনে আমি যখন ভেবেছি, আমার মোটামুটি একটা ইন্টারভিউ ছাড়া বাকি সবই ক্র্যাক হয়েছিল। তার একটা বড় কারণ আমি পরে বুঝতে পেরেছি, যখন যেটা হয়নি, যেটা সবচেয়ে বড় ইন্টারভিউ ছিল আমার লাইফের, সেটা হয়নি। এবং সেটা এখানে না, বম্বেতে গিয়ে দিয়েছিলাম। সেটা না হওয়ার কারণ ছিল খুব স্পেসিফিক্যালি যে আমার জন্য স্টেকটা ওয়াজ
মানে হাইয়েস্ট, আমার প্রচণ্ড মনে হচ্ছিল এটা না হলে জীবনে আর কিছুই বোধহয় হবে না। হ্যাঁ, আমি বহু লেভেলে বহু মানুষকে দেখেছি যে মনে করেছে যে এই ইন্টারভিউটা না হলে আমার কিচ্ছু হবে না জীবনে, সেই ইন্টারভিউ ফেল করেছে। 90% প্রবাবিলিটি আপনি ওই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবেন না, কারণ ওই টেনশনটা কনসেন্ট্রেশন, ইন্টেলিজেন্স সব কিছুকে ঘেঁটে দেবে, এবং আপনি ওকে প্লিজ করার জন্য এমন এমন কথা বলে বসবেন ওখানে যেটা আপনার ফেকনেসটাকে ধরিয়ে দেবে, আপনাকে সঠিকভাবে চলতে সাহায্য করবে না। তো কাজেই প্রথমেই মাথায় রাখতে হবে, ইন্টারভিউয়ের কল এলো, প্রথমে নিজের মাথাকে তৈরি করতে হবে যে এই ইন্টারভিউটা ধরা যাক আমার হবে না। যদি না হয় তাহলে আমার কাছে প্ল্যান বি প্ল্যান সি আছে কিনা। ইউ হ্যাভ টু কনভিন্স ইউর সেলফ অ্যাবাউট ইউর প্ল্যান বি অ্যান্ড প্ল্যান সি ইজ অ্যাজ গুড অ্যাজ প্ল্যান এ। বুঝতে পারছিস? আমার মানে এটা হচ্ছে প্রথম ইন্টারভিউয়ারের মাইন্ডসেট, ইন্টারভিউ যে দিতে যাচ্ছে ইন্টারভিউই, তার মাইন্ডসেটে এটা দরকার যে আমি ইন্টারভিউ আজকে দিতে যাচ্ছি, আই উইল গিভ মাই বেস্ট শট, আমার যেটা আমার দ্বারা সম্ভব সেটার বেস্ট দেবো, কিন্তু যদি না হয়, আউটকাম যদি আমার খারাপ আসে, আমার কিচ্ছু আসে যায় না। বেশ, এটা সমস্ত ইন্টারভিউয়ের জন্য এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যে ইটস আ সিলেকশন প্রসেস, ইটস আ সিলেকশন প্রসেস। ওখানে যারা বসে আছে তারা হতে পারে, যেমন আমি এমনিতে আপনারা অনেক সময় দেখেন যে আমার একটু সিরিয়াস মূর্তি, কখনো কখনো আমি হাসি ঠাট্টাও করি, কিন্তু আমি যখন ইন্টারভিউতে বসি আমাকে পরে অনেকে বলেছেন যে এর মতন কড়া মানুষ নেই। ওখানে সবাই হয়তো একেবারে পোকার ফেস নিয়ে বসে আছে, কিন্তু তাদের মাথায় এটাই রয়েছে, বিলিভ মি, যে আপনাকে কি করে সিলেক্ট করা যায় এটা তারা ভাবছে। ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে আমার স্টেক হাই নয়, এখানে একেবারে প্রিপারেটরি লেভেলে এই জিনিসটাকে রাখতে হবে। বেশ, আর একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো ধর তুই একজন ইন্টারভিউ প্যানেলের একজন মেম্বার, তোর সঙ্গে আরও দুজন আছে ধর, এবং একজন ইন্টারভিউ দিতে ফার্স্ট ঢুকলো, এই ফার্স্ট ঢোকার সঙ্গে সঙ্গে হোয়াট গোজ ইনটু এ ইন্টারভিউয়ার্স মাইন্ড? দুটো জিনিস। একটা হচ্ছে ঢোকার আগে সিভিটা পড়া হয়ে যায়, সিভি, কারিকুলাম ভিটি বা রিজিউমে বলা যেতে পারে, বা বায়োডেটা বলা যেতে পারে। এইবার হচ্ছে এখানে আমি সিভির জায়গা থেকে, কারণ ইন্টারভিউয়ের প্রিপারেশন ইন্টারভিউতে ঢোকার আগে শুরু হয়ে যায়। আপনার ইন্টারভিউয়ের পারফরমেন্স ইন্টারভিউতে ঢোকার আগে শুরু হয়ে যায়, কারণ ওই কাগজটা যেটাকে রিজিউমে বা সিভি বা বায়োডেটা বলে সেটা চলে যায় তাদের কাছে। তো সে মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছে যে আমার কাছে কে আসতে চলেছে। ঠিক আছে? আমি অনেকে দেখেছি যে এই সিভিটা বানানোর ক্ষেত্রে যথেষ্ট যত্নশীল নয়, সেটার আমরা আলাদা করে যখন ডিটেলে বলবো তখন বলতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস একটু মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে যে জাস্ট কলেজ থেকে বেরিয়ে হয়তো সে ম্যানেজমেন্টের পরীক্ষা দিতে গেছে, সেখানকার ইন্টারভিউ, বা প্রথম 1 বছর সে চাকরি করেছে বা 2 বছর চাকরি করে আরেকটা জব দিতে গেছে, তার সিভি যদি 4 পাতা লম্বা হয় তাহলে প্রথমেই ওটা ইন্টারভিউয়ারের মাথা খারাপ করে দেবে। হতে পারে না, কারণ জীবনে আপনি এত কিছু করেননি, আপনি বাড়ি বাড়ি লিখছেন। ঠিক আছে? আর কিছু জিনিসের, আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওপরে কি লিখবো, আমি বায়োডেটা লিখবো না সিভি লিখবো না রিজিউমে লিখবো, এখান থেকে কনফিউশনের শুরু। বায়োডেটা মানে বায়োগ্রাফিক্যাল ডেটা, বায়োলজিক্যাল নয়। বায়োডেটা কথাটা পুরনো হয়ে গেছে, সিভি কথাটাও পুরনো হয়ে গেছে। বেস্ট ওয়ার্ড ইজ রিজিউমে। রিজিউমে লিখে আপনি লিখুন। এবার যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে এমন কি করেছে এই ছেলেটি বা মেয়েটি যেটা দিয়ে আমি প্রশ্ন করতে পারবো। সিভি দেওয়ার আর কোনো উদ্দেশ্য নেই, মানে যদি রিজেকশনের প্রসেসে সিভি থাকে সেটা হয়ে গেছে, কিন্তু ইন্টারভিউয়ের লেভেলে এসে সিভি দেখার বা রিজিউমে দেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি কি নিয়ে প্রশ্ন করব। এখানে দুটো জিনিস হয়, সেটা হচ্ছে অনেকে আছেন যারা জেনারেলি হয়তো একদিনে আমাকে 50টা ইন্টারভিউ নিতে হচ্ছে, আমি আগে থেকে সব রিজিউমে পড়িনি। 80% ইন্টারভিউয়ের ক্ষেত্রে এটাই হয়। তারপর প্রথম প্রশ্নটা করা হয়, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, বা নিজের ব্যাপারে কিছু বলো। তখন কি করে যারা ইন্টারভিউ দিচ্ছে তারা ওই রিজিউমেটা পড়ে, সেই সময়টা চেয়ে নেওয়া হয় ওদের থেকে যে তুমি বলতে থাকো, আমি ততক্ষণে তোমার রিজিউমেটা পড়ছি। এটা হয় অনেক ক্ষেত্রে, 80% ক্ষেত্রে এটা হয়। বেশ, ওটা যে যা যা বলছে সেটা একবার মিলিয়েও দেখে নেয় ঠিক আছে কিনা, আর ওটা কানে আসছে আর আমি দেখছি, দেখে আমি হাইলাইট করার চেষ্টা করছি, আচ্ছা এই একটা ইন্টারেস্টিং লাগছে আমার জিনিস, এটা নিয়ে প্রশ্ন করি। কারণ তার পরের প্রশ্নটাই জেনারেলি এটা হবে যে আচ্ছা দেখলাম কলেজের 3rd ইয়ারে এরকম একটা প্রজেক্ট করেছিলেন,
টেল মি অ্যাবাউট ইট, কারণ রেজিউমেটা তখন পড়েছে, তার আগে পড়েইনি। এটা প্রথম। তো রিজিউমেতে ওই জিনিসগুলোকে হাইলাইট করতে হবে, যে যেই জিনিসটা নিয়ে আমি কথা বলতে পারবো সেই জিনিসটা ছাড়া আর কিচ্ছু যেন রিজিউমেতে না থাকে। এমন কোনো লুজ সেন্টেন্স, এমন কোনো লুজ অ্যাচিভমেন্ট লেখা একেবারে বর্জনীয়, কারণ ও এমন জায়গা ধরে ফেলবে। কারণ প্রথমত ইন্টারভিউয়াররা বোকা নয়, ইন্টারভিউয়ারদেরকে বোকা বানানো যায় না, কারণ তারা অন্তত পক্ষে 15 বছর ওই কাজটা করেছেন। সো দে আর এক্সপিরিয়েন্সড। সে জানে কোথায় মিথ্যে কথা লেখা হয় রেজিউমেতে, কোথায় কোন জিনিসটা ঠিক। কারেক্ট। তো কাজেই সে সেই জায়গাটাই ধরবে যেখানে মনে হবে যে এটা উইক। তো হবি, ফর এক্সাম্পল, হবি নিয়ে খুব চাপ হয়। হবি একটা লিখে দিলাম আমি, লিসনিং টু সংস, লিসনিং টু মিউজিক। অনেকেই লেখেন কি মিউজিক শোনো বাবা, কোন জনারের মিউজিক শোনো? সব শুনি, এরমই বলে বেশিরভাগ লোক। কি লাস্ট কোন মিউজিক শুনেছ? আমি জাস্ট ধর আমরা একটা মক করছি, কি তুই লিখেছিস লিসনিং টু মিউজিক, কি মিউজিক শোনো? আমি তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শুনি খুবই। আমি রিসেন্টলি খুবই আমাদের পুরনো ক্লাসিক্যাল মিউজিক, আমি উস্তাদ আমির খান এর মিউজিক শুনছি, আবার রিইনভেন্ট করার চেষ্টা করছি। আর ইনস্ট্রুমেন্টালের মধ্যে সিতার, নিখিল ব্যানার্জি। আচ্ছা, নিখিল ব্যানার্জি পছন্দ না রবিশঙ্কর? নিখিল ব্যানার্জি। কেন, কি ডিফারেন্স? আমার সামহাও মনে হয় যে প্যাথোসটা অনেক বেশি নিখিল ব্যানার্জির ইয়েতে, তো সেই কারণে আমি নিখিল ব্যানার্জি শুনি। আর আমির খানের কোন রাগটা উনি সবচেয়ে বেশি গাইতেন? অনেকগুলো রাগই উনি বেশি, বাট ওনার ইমন কল্যাণটা, ইমনটা আমার পার্সোনালি প্রচন্ড পছন্দের একটা রাগ, ওই কারণে আমি বারবার ওই রাগটাই শুনতে থাকি। এটা হচ্ছে লিসনিং টু মিউজিকের হবি হলে পরে এটুকু জাস্টিফিকেশন আপনাকে দিতে হবে। আমি লিসনিং টু মিউজিক বলে তারপরে বলে আমি সবই শুনি, তারপরে সে কিন্তু প্রশ্ন করে ঢুকবে ওটার মধ্যে, কারণ ওইখানে একজন আছেন ওই ইন্টারভিউ প্যানেলের মধ্যে যে কিন্তু এই জিনিসটা করে এসছে, একদম, সে কিন্তু ওখানে ধরে ফেলবে। ফুটবল খেলা দেখতে আমার পছন্দ হয়। আরেকটা ব্যাপার আছে জানিস তো, সেটা হলো আমি যদি ইন্টারভিউয়ার হই, আমি জীবনে খুব বেশি না 4-5টা ইন্টারভিউ নিয়েছি আমার চাকরির ক্ষেত্রে, আমি দেখেছি যদি কেউ না জানে তাকে কনফিউজ করতে খুব মজা হয় ইন্টারভিউয়ার হিসেবে, যে সে তাকে পারপ্লেক্সড হয়ে যায় সে একটুখানি। হ্যাঁ, এবং এখানেই হয়ে যায় ডিফারেন্সটা। হ্যাঁ, ওটাতে আসছি আমি, কেন এটা আমরা করি, আমরা পারপ্লেক্স করি। আমি তো অদ্ভুতভাবে পারপ্লেক্স করেছি লোকজনকে, এমন প্রশ্ন করেছি যেগুলো আসবো ধীরে ধীরে। তুই ফুটবলের কথা বলছিলি? হ্যাঁ, মানে যেটাই লিখবেন আমার, যেমন আমি যখন, সো হবি প্রিপারেশন ইজ আ পার্ট অফ ইয়োর প্রিপারেশন ফর দ্য ইন্টারভিউ। মানে আমি যখন MBA আমার গেল, মানে ইন্টারভিউ আসছে, আমি দেখলাম যে ইন্টারভিউয়ের কল এসছে, এবার আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। আমার হবি কি? বেশিরভাগ মানুষের সেরকমভাবে হবি থাকে না, অনেক মানুষেরই থাকে না, ওই বয়স অবধি তো থাকেই না। হ্যাঁ, অনেকেরই থাকে, স্ট্যাম্প কালেকশন হতে পারে বা অনেক কিছুই হতে পারে, কারো গান করা শোনা হতে পারে, হতেই পারে, আমি বলছি না সেটা, কিন্তু আমার ছিল না। কিন্তু আমাকে হবি একটা তৈরি করতে হবে, এবং আমি চাইতাম যে আমাকে ওই নিয়ে প্রশ্ন করা হোক, বিকজ আই হ্যাভ টু গাইড। আপনাকে গাইড করতে হবে, তোমাকে গাইড করতে হবে যে ইন্টারভিউটা কোন দিকে যাবে। আমার ওই রিজিউমে তো ওই ইন্টারেস্টিং পার্টটা তো দিতে হবে। তো আমি লিখলাম আমার কার্টুন, নিউজ স্ট্রিপে যে কার্টুন আসে সেই কার্টুন কালেক্ট করা, সেটা আমার হবি। এটাকে প্রিপেয়ার করলাম, পুরো কার্টুনের হিস্ট্রি, পাঞ্চের সময় কখন প্রথম পলিটিক্যাল কার্টুন এসছে, সেই কার্টুনের কত রকম বিবর্তন হয়েছে, ভারতবর্ষে কী ধরনের কার্টুন তৈরি হয়েছে, তার জন্য কী কী রকমের অ্যাকশন নেওয়া হয়েছে, কেন এই ব্যাপারগুলো হয়েছে, আজকের দিনে কোন কোন কার্টুনিস্ট পছন্দ, এই পুরো ব্যাপারটা একটা সাবজেক্টের মতো করে তৈরি করে রাখতে হবে। কারণ যখনই ওই জিনিসটা আমি হবি লিখে ফেললাম, আমি শিওর যে আমাকে জিজ্ঞেস করা হবে আমার হবি নিয়ে। একদমই হবেই। এবং তখন আমার কোর্টে বল চলে এসছে, এবার আমি খেলতে পারবো। কারেক্ট, ঠিক আছে, রাইট। তো এগুলো হচ্ছে সিভির ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমি যেগুলো জানি না সেগুলো নিয়ে একদম লিখবেন না, একদম বর্জনীয়। তাতে যদি 1 পাতার সিভি তৈরি হয়, 1 পাতার রিজিউমে তৈরি হয়, দ্যাট ইজ ফাইন, কোনো অসুবিধা নেই, ওটাও ভালো। 1 পাতার রিজিউমে দিয়েছে, তার হয়তো 10 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু 5টা লাইনে লিখে মনে হচ্ছে এত কিছু করেছে, তাও 1 পাতার সিভি, ওর কনফিডেন্সটাই তো আলাদা। এটা গেল প্রথম।
দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট, মানে ওই প্রশ্নেই আছে যে প্রথম যখন ঢুকলো একজন সিভি আমি হয়তো দেখে ফেলেছি, হয়তো ইন্টারভিউয়ার সিভি দেখে ফেলেছে। প্রথম হচ্ছে সে কিভাবে এলো, তার জামা কাপড় কি, এবং তার সে কিভাবে নিজেকে নিয়ে এসছে, ক্যারি কিভাবে করেছে। এবার অনেক আমি দেখেছি অনেকের মধ্যে, ছেলেদের মধ্যে অনেকের মনে হয় যে আমি যদি স্যুট না পরি তাহলে পরে ইন্টারভিউ দিতে যাওয়া যায় না। ঠিক আছে, এবার স্যুট বিষয়টা হচ্ছে ইন্টারভিউয়ার যদি, প্রথম কথা হচ্ছে তুমি যত্নবান কিনা নিজেকে নিয়ে। একজন ইন্টারভিউয়ার কি দেখছে? একজন ইন্টারভিউয়ার দেখতে চায় যে তুমি নিজেকে নিয়ে যত্নবান কিনা, তুমি পুরো ব্যাপারটা ভেবেছো কিনা তোমার মাথায়, তোমার প্রতিটা চুল থেকে মাথার নখ, মানে পায়ের নখ পর্যন্ত, এবং তুমি যে ড্রেস করছো তাতে তোমার সফিস্টিকেশন দেখা যাচ্ছে কিনা। একটা কম দামি, আমি বলছি যে সবাই যে অ্যাফোর্ড করতে পারবে তা নয়, আমি এক সময় অ্যাফোর্ড করতে পারতাম না একটা স্যুট, কিন্তু একটা ঠিকঠাক স্যুটের দাম ভারতীয় মূল্যে 20 থেকে 25,000 টাকার কমে আসে না ভালো স্যুট। ঠিক আছে, এবার যদি কেউ সস্তা স্যুট পাওয়া যায় 5,000 টাকাতেও, সেটা পরে ঢুকলে পরে ওটা ইন্টারভিউয়ার প্রথম দেখেই বুঝতে পারবে যে যত্নবান নয়, এইটা না পরে আসলেই হতো। টাই, আমি কিছু টাই নিয়ে এসেছি জাস্ট টু এক্সপ্লেইন দ্য থিং। একটু নিচ্ছি। ও আচ্ছা, চালু আছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকে বিয়ে বাড়ির মানে ক্যাজুয়াল এক ধরনের স্যুট হয়। হ্যাঁ হ্যাঁ। ক্যাজুয়াল স্যুট আর অফিসিয়াল স্যুট দুটো একদম আলাদা জিনিস। অনেকে আছে বিয়ে বাড়ির যে ক্যাজুয়াল স্যুটগুলো, বিয়ে বাড়িতে যেগুলো পরা যায় সেগুলো পরে চলে আসে ইন্টারভিউতে। নট ডান। দেখেই বোঝা যাচ্ছে তুমি এই ডিফারেন্সটাই জানো না, কোথায় কোনটা পড়তে হবে। এটা বোধহয় আমার মনে হয় আরেকটা জিনিসও ডিসাইড করে, আরেকটা জিনিসও বোঝায়, সেটা হলো হাউ কনফিডেন্ট ইউ আর অ্যাবাউট ইউ। কারণ একটা মানুষ কিভাবে আসছে সেটা তো একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিসিশন। সে কি পরে আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডিসিশনটা তো তাকে নিতে হচ্ছে। রাইট রাইট রাইট। এবার আবার স্যুট পরলে পরে তার অনেকগুলো চাপ আছে। স্যুটের কালার, সেটা একটা কালার থিওরির আলাদাই কনসেপ্টে চলে গেল। যেমন জাপানে হালকা কালারের স্যুট, এই যেরকম কালারের আমি পরে আছি, এটা একটা সিনিয়রিটির আগে পরা যায় না। জাপানের যে কোনো অফিসে ঢুকলে পরে একটা সিনিয়রিটির ওপরে ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাবাভ তারাই শুধুমাত্র হালকা কালারের স্যুট পরে, বাকিদের সবাইকে ডার্ক স্যুট পরতে হবে। এটা ওখানকার নিয়ম, এবং এটা শুধু জাপানে অত স্ট্রং হলেও সমস্ত দেশেই ব্যাপারটা মোটামুটি এক, যে তুমি সিনিয়র না হলে পরে তুমি হালকা স্যুট পরবে না, হালকা কালারের স্যুট পরবে না। কাজেই একজন কলেজে ইন্টারভিউ দিতে এসছে, বা 1-2 বছরের ধর তার বা ইউপিএসসির ইন্টারভিউ দিতে গেছে, সে একটা হালকা আকাশি কালারের স্যুট পরে চলে এলো, বা এরকম বেজ কালারের একটা স্যুট পরে চলে এলো, নট অ্যাপ্রিসিয়েটেড। ভেতরের শার্ট প্রেফারেবলি হোয়াইট, একদম। এগুলো আমি বলছি যে অনেকে এরকম আছে যে আসলে তো আমার ভেতরটা দেখবে, কিভাবে দেখবে? তোমাকে যদি প্রথম দর্শনেই তার খারাপ লেগে যায়, প্রেমিকার সাথে যখন দেখা করতে যাই আমরা, বা প্রেমিকারা প্রেমিকের সাথে দেখা করতে যায়, তখন কি প্রথমবার তুই কোর্টিং করতে যাচ্ছিস তার সাথে দেখা করতে, তুই তো ড্রেস ট্রেস ভালো করেই যাবি নাকি? না, আমার ভেতরটা আগে দেখুক। আরে ভেতরটা আগে দেখবে কেমন করে? প্রথমে তো দুটো কথা বলতে হবে। এটাও তাই তো, ওটা আছে। আচ্ছা, টাই, ওই যেমন বললাম, যেমন এই একটা টাই আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা দেখো তো অয়ন, এটা একটা ক্যাজুয়াল টাই। আমি অনেককে দেখেছি এমনি ক্যাজুয়াল টাই পরে আসতে, নট ডান। স্ট্রাইপ ইজ দ্য বেস্ট, এরকম টাইপের স্ট্রাইপ টাই ইজ দ্য বেস্ট। এবার এই যে আমি যে ড্রেসটা পরে আছি তার সাথে যদি একটা নীল রঙের এমনি টাই পরে যায়, কেমন লাগবে? দেখতেই অড লাগছে, না ভালো নয়, এমনিতেই বোঝাচ্ছে হবে না, ক্যান্সেল। এরকম একটা কালার এটার সাথে ম্যাচ করলে পরে আমি কোনো হাইলাইট দিচ্ছি না আমার শরীরে, আমার শরীরের দিকে লোকে তাকাবে না, এবারে মিশে যাচ্ছে আমার শার্টের কালার, এটার কালার, প্যান্টের কালার সব মিলে মিশে গেছে। এবার আমার ড্রেসের থেকে ওর নজর চলে গেল। দ্যাট ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড। এবার টাইও অনেকে সস্তা একেবারে কিনে আনেন, জরুরি নয় তো টাই পরাটা। শার্ট প্যান্ট পরে এসছে, তাদেরকে অনেক ভালো ভালো ইন্টারভিউতে আমরা মানে সিলেক্ট করেছি। স্যুট টাই সব পরতেই হবে এরকম কোনো কথা নেই, একদমই প্রয়োজন নেই। একটা সাদা শার্ট, একটা প্যান্ট
একটা জুতো পরে এলে পরে যথেষ্ট। হুম ম্যাক্সিমাম একটা টাই, যদি মনে হয় যে খুব সিরিয়াস আমি, তাহলে টাই 2-2,500 টাকা খরচা হয় একটা ভালো টাইয়ের জন্য। একটা টাই কিনে রাখুন, বারবার ওই ইন্টারভিউতে পরে একই ইন্টারভিউয়ের প্যানেল তো সব জায়গায় যাচ্ছে না, ঠিক। সো দ্যাটস ফাইন, ওটা পরে যাও। শুজ প্রেফারেবলি ব্ল্যাক শু, এবং পরিষ্কার পরিষ্কার পলিশড ব্ল্যাক শু লেদারের, দ্যাটস ফাইন, দ্যাট ইজ, ওটা একটা একটা অ্যাটায়ার তৈরি করে রাখা উচিত সবার মনে হয় ইন্টারভিউ দিতে যাওয়ার আগে। মহিলাদের ক্ষেত্রে যেমন যেমন শাড়িটা ইজ, ভারতের ক্ষেত্রে শাড়ি ইজ ফাইন, বা অনেকে আজকাল বিজনেস স্যুটও পরছে, দ্যাট ইজ অলসো ফাইন। মহিলাদের ক্ষেত্রে যেমন লাইট কালারের স্যুট ইজ ফাইন, অ্যাকসেপ্টেবল। আচ্ছা। হ্যাঁ, চুল মহিলাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, যাদের বড় বড় চুল আছে তারা যদি চুলটা আনকেপ্ট রেখে দেয়, ওটা খুব বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে একটা মানুষের সাথে আমি গল্প করতে যাচ্ছি, আমি কি নিজেকে কিভাবে নিয়ে যাচ্ছি। মানে আমাকে যাতে আমার ইন্টারভিউয়ার যাতে ইন্টারভিউকে দেখে ডিসকমফোর্ট বা আনকমফোর্ট ফিল না হয়, ব্যাস এইটাই ব্যাপার। এবার সে এসে বসলো, তারপরে প্রথম প্রশ্ন, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, শুরু হয়ে গেল। এই যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এইটা তো তারপরে অনেকে কিরম অদ্ভুতভাবে বলে, বা এইটা জিজ্ঞেস করার কারণ তো তুই বললি, ধর সিভি পড়ে সেই সময়, কিন্তু এই প্রশ্নের উত্তর কি দেওয়া উচিত, বা এই প্রশ্নটা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? এই প্রশ্নটা এটা ডিপেন্ড করে কি ইন্টারভিউ হচ্ছে তার উপরে। যেমন খুব যদি ওই ইউপিএসসি ধরনের ইন্টারভিউ হয় বা কলেজের অ্যাডমিশনের ইন্টারভিউ হয়, সেখানে মোটামুটি রিজিউমেটাই বলাই বেটার, যা লিখেছি তাই বলাই। কিন্তু যদি কর্পোরেট ইন্টারভিউ হয়, সেখানে রিজিউমেটা বললে পরে ওটা ব্যাকফায়ার করে, যে ওটা তো আমি পড়তেই পাচ্ছি, তাহলে আর কি বলতে পারো, তাহলে পরে কিছু তার মধ্যে মশলা জুড়তে হবে। এবার কখনো এবার এটা বলা আমাদের প্র্যাকটিস করে মুখস্থ রাখতে হবে যে আমি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এটা তো কমন প্রশ্ন, জিজ্ঞেস করবি আমাকে কি জিজ্ঞেস করবো আমি বলে দেবো, ওটা পুরো স্ক্রিপ্টিং করে লিখে রাখা দরকার আমি কি বলবো, কারণ ওখানে কিছু কিছু ভুল হয়ে যায়। কিরকম ভুল হয়? যেমন মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, মাই মাদার ইজ এ সিম্পল হাউসওয়াইফ। শেষ হয়ে গেল কিন্তু তার ইন্টারভিউ সেখানেই। কেন? সিম্পল হাউসওয়াইফ বললো। হোয়াট ইজ সো সিম্পল অ্যাবাউট বিং আ হাউসওয়াইফ? মহিলা যে আছে ওই প্যানেলে সেই প্রশ্নটা করবেই, ঠিক আছে? তো ওখানে ওই জিনিসটা খুব এই জন্য স্ক্রিপ্টিং করে রাখা দরকার, এবং ওখান থেকে আমি যেন গাইড করতে পারি আমার পরের কোয়েশ্চেনটাকে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকে আছে স্মার্ট ইন্টারভিউই যারা, তারা ওখানেই গাইড করে, কারণ একটা মেজর পার্ট তারা রেখে দেয়, তাদের হয় হবি, নয়তো তারা কোনো প্রজেক্ট করেছে, নয়তো তার কোনো একটা এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে অনেকক্ষণ বলে দেয়। এবার তার পরের প্রশ্নটা ওখান থেকে হবেই হবে। তারপর যেমন বললাম হবি, ওখান থেকে দেন ইউ ক্যান গাইড দ্যাট। মোটামুটিভাবে সময় থাকলে পরে 0.5 ঘন্টাও ইন্টারভিউ নিয়েছি, 40 মিনিটও ইন্টারভিউ নিয়েছি, কিন্তু প্রথম 5 থেকে 7 মিনিটে মোটামুটিভাবে একজন ইন্টারভিউয়ের ভবিষ্যৎটা নির্ধারিত হয়ে যায়। তারপর অতক্ষণ টাইম টানে কেন তাহলে? হয় আমরা এখনও সেই জিনিসটা পাচ্ছি না, যে স্পার্কটা খুঁজছি সেটার জাস্টিফিকেশন পাচ্ছি না, সেটা হয়তো আছে, খুঁজে দেখি আরেকটু। বা অনেক সময় এটাও হয়, যেমন একজনের ক্ষেত্রে হচ্ছে, রিসেন্টলি একটা ইন্টারভিউ নিয়েছি, তার ক্ষেত্রে ওর বাকি সব ভালো লাগছে, কিন্তু কোথাও একটা আমার মনেই খচখচ করছিল যে ওর মধ্যে ফ্লেক্সিবিলিটি কম, এই ছেলেটির মধ্যে ফ্লেক্সিবিলিটি কম একটা জিনিস নিয়ে। ও একবজ্ঞা টাইপের মানুষ, যে কোনো ইন্টারভিউতে কেউ একবজ্ঞা মানুষ পছন্দ করে না। খুব স্ট্রং বিলিফ একটা বিষয় নিয়ে, সেটা রিলিজিয়াস বিলিফ হতে পারে, সেটা পলিটিক্যাল বিলিফ হতে পারে, হ্যাঁ, সেটা একটা কোনো জেন্ডার নিয়ে বিলিফ হতে পারে, এরকম একবজ্ঞা যদি বিলিফ থাকে কারো, সেটা বের করার জন্যে এবং সেখানে ট্রিকে ফেলার জন্য, তাকে ট্র্যাপে ফেলার জন্যে বারবার প্রশ্ন করা হয় ওকে। এখানে খুব ইম্পর্ট্যান্ট যে ইন্টারভিউয়ার ভালোভাবে কথা বলছে না খুব কঠিন করে কথা বলছে, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। খুব ভালোভাবে কথা বলে রিজেক্ট আমি প্রচুর করেছি, খুব কঠিনভাবে কথা বলে সিলেক্ট আমিও প্রচুর করেছি, হতে দেখেওছি। সো খুব স্ট্রং প্যানেল, কিন্তু এটার কোনো মানে নেই। সবাই সিলেকশনের জন্যই বসে আছে, ওদের উদ্দেশ্যটাই সিলেক্ট করা, ওটা ওর ট্রিক।
ও ট্র্যাপে ফেলতে চাইছে। ওটা একটা ওয়ে অফ ইন্টারভিউইং। আমার সঙ্গে একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, সেটা হলো আমার মনে হয় আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যেই মুহূর্তে আমি ঢুকছি সেই মুহূর্তে ইফ আই এম হ্যাভিং এ নাইস স্মাইল অন মাই ফেস, আমার মুখে একটা মানে অন্ততপক্ষে একটা প্রশান্তিমূলক হাসি, অ্যাটলিস্ট হ্যাঁ না মানে একটু হলেও হাসি আর কি, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় হলো আমার মনে হয় যে একটা কনফিডেন্স তো দরকার প্রত্যেকটা মানুষের মধ্যে, যে কনফিডেন্সটা আমার মনে হয় অনেকেই ল্যাক করে ঢুকে খুব ভয় পায়। আমার মনে হয় কনফিডেন্সটা দেখা যায়, উল্টো দিকে বসেও মনে হয় দেখা যায় একদম। আমার তো বড় চুল অনেকদিন ধরেই ছিল, তো আমি একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরির ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে আমার এত বড় চুল ছিল এবং চুলটার পেছন দিকে ধোনির মতো, ধোনির সেই সময় লাল চুল যেরম ছিল সেরম ছিল। তো আমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করেছিল যে এরকম চুল নিয়ে তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, চুলটা তো কাটতে হবে। আমি বললাম না স্যার, চুল তো কাটবো না। বলছে না এইরকম হয় নাকি কোনোদিন, জানো না নাকি একটা ডেকোরাম আছে, একটা কাইন্ড অফ আমাদের লুক আছে, আমরা একটা ইয়ে করি। বললাম স্যার দেখুন, এই মুহূর্তে যে শিলিগুড়ি শহরে প্রচুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, কিন্তু বড় চুল, লাল ঝুটি, এরকম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটাই হবে আপনাদের কোম্পানির। অ্যান্ড দেন আই গট সিলেক্টেড অন দ্যাট পয়েন্ট। আর কোনো কথাই বলিনি। স্পার্ক বললাম যে আমি দেখছি যে আমার কাছে 10 জন আসছে ইন্টারভিউ দিতে, তার মধ্যে থেকে 3 জনকে আমার সিলেক্ট করতে হবে। এই 3 জনের মধ্যে বিশেষ কি আছে যেকে আমি সিলেক্ট করব? ওইটাই, হ্যাঁ, বিশেষ কি আছে ওইটাই তো। এই কনফিডেন্সটা কি করে আনবে মানুষ? কারণ ইন্টারভিউ অবধি এসে গেছে মানে ইন্টেলিজেন্স লেভেল সবার সমান, এটা আমরা মেনেই নিই। একাডেমিক্স সবার সমান, ইন্টেলিজেন্স সবার সমান, নলেজ সবার সমান। আমি নলেজ চেক করতে ইন্টারভিউতে কেউ বসে না। কারেক্ট। নলেজ চেক করতে রিটার্ন এক্সামিনেশন, রিজিউমে ইত্যাদিতে হয়ে গেছে ওটা। ইউপিএসসি লেভেলেও বলছি আমি, নলেজ চেক করতে কেউ বসেনি, সে শুধুমাত্র অ্যাটিটিউড চেক করতে বসেছে। ইন্টারভিউ ইজ অনলি অ্যাবাউট অ্যাটিটিউড। অ্যাটিটিউড শব্দটা বিরাট বড়, এইটা নিয়ে তো ডিটেলে আমার মনে হয় তুই তোর ক্লাসেই বলিস অ্যাটিটিউড নিয়ে, মানে তোর যেটা কোর্সটা ক্রিয়েট করবি সেটাতে আমার মনে হয় বলা বেটার। কিন্তু কিছু কমন মিস্টেকস যেগুলো উত্তর দিতে গিয়ে ইন্টারভিউরা করে, এরকম কিছু তোর মাথায় আসছে যে কিছু খুবই কমন মিস্টেকস? হ্যাঁ, যেমন ধর একটা প্রশ্নের উত্তর জানে না, জোর করে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি সবসময় যারা আমার কাছে পার্সোনালি মেন্টরশিপের জন্য আসে তাদের সবাইকে আমি বলি, আই ডোন্ট নো ইজ আ পারফেক্টলি অ্যাকসেপ্টেবল আনসার টু অ্যান ইন্টারভিউয়ার। আমি জানি না এটা পারফেক্টলি আনসারেবল, পারফেক্টলি অ্যাকসেপ্টেবল। আপনি সব জানেন। আমি বললাম প্রথমে, নলেজ চেক করতে তো আমি বসিই নি ওখানে, আমি চেক করতে বসেছি ওর অ্যাটিটিউড। ও একটা জিনিস নাই জানতে পারে, প্রচুর এরকম হয়েছে যে আই ডোন্ট নো স্যার। ঠিক আছে, জানো না, ভালো কথা, কোনো অসুবিধা নেই। জানানোটা অ্যাকসেপ্ট করতে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই যে জানে না। জানো মানে জানো না, অথচ তুমি জোর করে বলার চেষ্টা করছো যে আমি জানি, দ্যাট ইজ নট অ্যাকসেপ্ট। ওখানে অ্যাটিটিউডের প্রবলেম আছে, মিথ্যেবাদী। তুমি জোর করে একটা গোজামিল দেবে এখানে এসে, এভাবে দেখা হবে। তার মানে তুমি যা সেটা দেখানোই উচিত। অ্যাবসলিউটলি। ওই যে বললাম, ইন্টারভিউয়ার যারা বসে আছে তারা কমপক্ষে 15 বছরের এক্সপিরিয়েন্স আছে, যে ইন্টারভিউ তার পরের সেই লেভেলের পরে আরো 15 বছরের এক্সপিরিয়েন্স কমপক্ষে আছে। কাজে তাকে ভুল বোঝানো যাবে না, তার কাছে কোনো রকম অভিনয় করা যাবে না। হোয়াট ইউ আর, তুমি যতটুকু জানো, প্রিপারেশন তো নিতেই হবে। যেমন যেমন বললাম, নিজের সাবজেক্ট ম্যাটার, নিজের হবি, নিজের প্রজেক্ট ইত্যাদি প্রিপারেশন নিয়ে যাও, কিন্তু তারপর ওখানে গিয়ে ইউ হ্যাভ টু বি ইয়োর সেলফ। যেমন ওই আবার বলছি, প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে গেলি, প্রচুর মিথ্যে কথা বললি, সেও বুঝতে পারলো চোখের দিকে তাকিয়ে, না গো এটা তুমি সত্যি কথা বলছো না। বা হয়তো খুব করে এমন তুই অভিনেতা, তুই মানিয়েও দিলি, টিকবে না তো, কদিন পরেই ব্রেকআপ হবে, চাকরিটা চলে যাবে। কারণ টিকবে না, 2 মাসের চাকরি করতে কেউ ইন্টারভিউ দিতে যায়নি। তো ইউ হ্যাভ টু বি ইয়োর সেলফ, অ্যাবসলিউটলি ইয়োর সেলফ, ফিয়ারলেসলি অথেন্টিক। একটা জিনিস, যেমন আমি একটি মেয়ে,
এই একটা ম্যানেজমেন্ট কলেজের ইন্টারভিউ দিতে গেছিলাম, সেটিও ভালো ম্যানেজমেন্ট কলেজ। তো সেখানে ইন্টারভিউতে তার আবার আইএম থেকেও কল আছে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি এখানে ইন্টারভিউ দিতে এসছো তো ভালো, কিন্তু এই কলেজের র্যাঙ্ক তো 20 কাছাকাছি। বলে হ্যাঁ, কিন্তু আমি এই কলেজে আসতে চাই। বলে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তোমার তো আইএম থেকেও কল আছে, তো আইএমে যদি হয়ে যায় তাহলে কি করবে? ধরা যাক, এবং তারপরে আমি ডিসক্লেমার জুড়েছি, ধরা যাক এই প্রশ্নের উত্তরের উপর তোমার ডিপেন্ড করছে আজকের ইন্টারভিউটা, কি করবে তুমি? ও যদি ওখানে বলতো যে না আমি তাও এই কলেজে আসবো, উড হ্যাভ রিজেক্টেড হার দেন অ্যান্ড দেয়ার। হ্যাঁ, কারণ মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে ও বলেছে আপনি যদি সিলেক্ট না করেন তাহলে পরেও আমি বলবো যে আইএমই হয়ে গেলে পরে আমি আইএমই যাবো, কারণ দ্যাটস মাই চাইল্ডহুড ড্রিম। দিস কলেজ ইজ অলসো গুড, আই রিয়েলি ওয়ান্ট টু গেট দেয়ার, বাট আই ওয়ান্ট টু গো টু আইএম। একদম খুবই অনেস্ট, ক্লিয়ার, এবং এটা শুনলে তো ইন্টারভিউর খুশিই হবে। অবভিয়াসলি হবে। এই সমস্ত ভুলভাল মিথ্যে কথার কোনো মানে নেই ওখানে। হ্যাঁ, আরেকটা জিনিস, এটাই নেক্সট কথাটা এটাই বলতে যাচ্ছিলাম, যে এই যে তুই বললি যে এবং সরি তোকে একটু এখানে তোর কনফিডেন্সটাও প্রকাশ পেল। একদম একদম, অবশ্যই অবশ্যই। সত্যি কথা বলার মানে মিথ্যে কথা বলতে গেলেও কনফিডেন্স লাগে, সেটা চাপানো কনফিডেন্স। হ্যাঁ, আর সত্যি কথা বলতে গেলে ওই আলাদা করে চাপানো কনফিডেন্স লাগে না। আমার পয়েন্ট হলো যে যখন একটা মানুষ যদি সত্যি কথা বলে, আমার মনে হয় এই মানুষগুলো যারা উল্টো দিকে বসে আছে তারা তো প্রত্যেকেই এক্সপিরিয়েন্সড, তারা না সত্যি মিথ্যার ডিফারেন্সটা বোঝে। তো ওই বোকামিটা করার কোনো মানে হয় না, না যে আমি মিথ্যা কথা বলে না এদেরকে চেকমা দিয়ে দেবো, হয় না। এবার অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে ধরা যাক ইন্ডিয়া চায়নার রিলেশনশিপ নিয়ে তোমার কি বক্তব্য। ধরা যাক কেউ ইউপিএসসি বা বিপিএসসি বা WBCS এর ইন্টারভিউ দিতে গেছে, তাকে জিজ্ঞেস করা হলো, এটা তো জানার, এটা তো কাজের মধ্যে পড়বে, কিন্তু যে নিচ্ছে সে তো জানে যে ওই ট্রেনিংটার মধ্যে দিয়ে যায়নি। কারেক্ট। যেমন এই ধর জিজ্ঞেস করা হলো ইন্ডিয়া পাকিস্তান প্রবলেম কিভাবে সলভ হবে। একজন ইউপিএসসি ইন্টারভিউ দিতে গেছে, তাকে জিজ্ঞেস করা হলো ইন্ডিয়া পাকিস্তানে তো প্রবলেম চলছে বহুদিন ধরে, 75 বছর ধরে, তুমি বলো তো কী করে সলভ করা যায় প্রবলেমটাকে। যে বলার চেষ্টা করবে যে এই জিনিসগুলো করলে সলভ হয়ে যাবে, শিওর দ্যাট পার্সন উইল বি রিজেক্টেড। তার বলা উচিত যে আমি তো এখন অবধি আমার মনে হয় না এই জিনিসটা সম্পর্কে খুব একটা জানি। অ্যাবসলিউটলি। জানলে হয়তো আমি, হ্যাঁ, ওখানে অ্যাকসেপ্টেবল আনসার ইজ যে প্রথমত এটা যদি এত সহজ বিষয় হতো তাহলে গত 75 বছরে জিনিসটা সলভ হয়ে যেত বাই দ্য এক্সপার্টস। সেটা যখন হয়নি তখন এত সহজে আমি ইন্টারভিউতে বসে এটার সলিউশন দিতে পারবো না। দ্বিতীয় কথা, আমার কাছে সব ইনফরমেশন নেই। আমি যে উত্তরটা দেবো সেটার ইনফরমেশনটা ইজ বেসড অন হোয়াট ইজ পাবলিকলি অ্যাভেলেবল নলেজ। সেই নলেজের বেসিসে আমার মনে হয় এই 5টা জিনিস সের দিকে ধ্যান দেওয়া জরুরি। ওই ডিসক্লেমারটা দেওয়া খুব জরুরি। রাইট। এইভাবে আর কি, মানে বি ভেরি অনেস্ট। ইন্টারভিউকে বোকা বানানোর কোনো চেষ্টা করে লাভ নেই। বেশ, এই যে ডিফারেন্ট ইন্টারভিউ, তার মধ্যে কি আলাদা আলাদা করে কোনো ব্যাপার আছে যে এই ইন্টারভিউটা দিতে গেলে এরকমভাবে করতে হবে, ওইটা দিতে গেলে এরকম করতে হবে? বেসিক্যালি নো, ইটস আলটিমেটলি ইজ এ কনভারসেশন। তুই তো যে কনভারসেশন করিস এখানে, তুই কি আলাদা করে করিস যে তোর মানে ডিরেক্টর এলে পরে একরকমের কনভারসেশন করবো, আর আর্টিস্ট এলে পরে বা ডাক্তার এলে পরে অন্যরকম কনভারসেশন করবো? না, আলটিমেটলি ইটস এ কনভারসেশন। এবার এটাও ইন্টারভিউয়ের প্রিপারেশনের একটা পার্ট। সেটা হচ্ছে যে যেই কাজটার জন্য আমি যাচ্ছি, যেটার জন্য আমি অ্যাপ্লাই করেছি, সেখানে কি কি স্কিল দরকার। ঠিক আছে, যেমন বেশ কিছু জব আছে যেখানে লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। তো সেখানে লিডারশিপের উপরে নিজেকে কাজ করতে হবে। হ্যাঁ, সেখানে যে লিখে দেয় যে আই ওয়াজ এ ক্যাপ্টেন ইন স্কুল ক্রিকেট টিম। এবার তুমি কি করেছো ওখানে, সেটা খুব ইম্পর্টেন্ট যে তুমি কি করেছো। এবারে ক্যাপ্টেন অফ দ্য ক্রিকেট টিম ইজ নট নেসেসারি। যেমন আমি বলছি আমার ইন্টারভিউয়ের ক্ষেত্রেই, কলেজের ইন্টারভিউতে আমাকে বলেছিল যে তুমি তো টিম ওয়ার্ক করনি কখনো, কিন্তু কর্পোরেটে এলে পরে বা ম্যানেজমেন্ট করলে পরে তো টিম ওয়ার্কের প্রয়োজন। ইভেন কলেজেও তোমাকে অনেকের সাথে মিলে কাজ করতে হবে। তো তুমি খেলাধুলা কখনো করনি,
টিম ওয়ার্কের কোনো এক্সপিরিয়েন্স তো নেই তোমার। হুম তো আমি জবাব দিয়েছিলাম, না কিন্তু আমার সিভিতে লেখা আছে আমি গ্রুপ সং কম্পিটিশনে পরপর 3 বার আমাদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে আমি ইউনিভার্সিটিতে প্রাইজ পেয়েছিলাম গ্রুপ সঙ্গে। তো তখন যারা ছিল ইন্টারভিউ তারা এসে বলছে, তা তোমার মনে হচ্ছে যে ফুটবল টিম খেলার থেকে গ্রুপ সং ইজ ইট কম্প্যারেবল? তাই জাস্টিফাইড যে হ্যাঁ, গ্রুপ সং ইজ কম্প্যারেবল, ইভেন বেটার। হুম ওই প্রত্যুৎপন্ন মতিত্ব বা প্রেজেন্স অফ মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটার প্রিপারেশন সম্ভব নয়। হুম সব প্রশ্নের কি প্রিপারেশন সম্ভব? একটা লিস্ট তো করতে হবে যে কী কী প্রশ্ন আমাকে করতে পারে, তার কী কী উত্তর হবে, কিন্তু সব প্রশ্ন তা নয়। হুম তাই আমি বলেছিলাম হ্যাঁ, কারণ হচ্ছে যখন গ্রুপ সং হয় তখন প্রত্যেকের সাথে একই নোটে মিলিয়ে একই স্কেলে গান করতে হবে। আমি যদি একটু আমার কেরামতি দেখাতে গিয়ে অন্য স্কেলে গান করে ফেলি তাহলে পরে তো ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। আই হ্যাভ টু বি ইন দ্য টিম ওয়াইল ডুইং ইট। ফুটবল বা ক্রিকেট খেলার সময় যখন আমার পায়ে বল এসছে তখন তো আমিই রাজা, আমি যখন পাস দেবো তখন না টিমের প্রশ্ন আসবে। This is like while I'm singing for this 5 minutes, I have to be constantly, every second, every moment, I have to be in tune with my team. কারেক্ট। হয়ে গেল। ওই প্রেজেন্স অফ মাইন্ডটা জরুরি। তো এটা আমি আবার বলছি যে কি কি প্রশ্ন হতে পারে সেটাও একটা কিন্তু লিস্ট করার ব্যাপার আছে। আচ্ছা, এবং আমরা জানি ইন্টারভিউয়াররা যে সবাই এটা প্রিপেয়ার করে এসছে যে কি কি প্রশ্ন আমরা করব, ঠিক আছে, অন্য একটা প্রশ্ন করি। হ্যাঁ কারেক্ট, কারণ যেই প্রিপারেশনটা অলরেডি করেছে সেটা তো যখন বুঝে যায় একটা প্যানেল, তখন তো সে চেষ্টা করবে যে একে একটুখানি ওই জোন থেকে যেখানে কমফোর্টেবল সেখান থেকে বের করে দেখি যে সে কি করছে, সে কি করতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে এই কোচিং সেন্টারে যে সমস্ত প্রিপারেশন হয় সেটা তো ইন্টারভিউয়ারও জানে যে কোচিং সেন্টারে কি কি প্রশ্ন এসছে, ফেস করে এসছে, কি প্রিপেয়ার করে এসছে। একটা জিনিস বল, যে ধর একজন মানুষ একটা কোনো জবের জন্য সে ইন্টারভিউ দিতে গেল, স্কিল ওয়াইজ সেই মানুষটার সেই জবের যা যা স্কিল আছে সেটা আছে তার কাছে, বাট সেই স্কিলে সে 100 না। ওকে, কিন্তু তার কনফিডেন্স, তার অ্যাটিটিউড, তার ওভারঅল লার্নিং ক্যাপাসিটি, তার কি বলবো উইলিংনেস টু ওয়ার্ক বা এনার্জি সমস্তটা খুব ভালো। তো সেখানে কি আরেকটা স্কিলড লোক ম্যাটার করবে? এই সব যেগুলো বললি সেগুলো যদি সে ইন্টারভিউয়ারকে প্রমাণ করে দিতে পারে তাহলে সেই সিলেক্টেড হবে। সেই হবে, তো সেটাই কারণ আবার বললাম অ্যাপটিটিউড স্ক্রিনিং লেভেলে, রিজেকশন লেভেলে অ্যাপটিটিউড সিলেকশন হয়ে গেছে। এবার আমি শুধু অ্যাটিটিউড দেখছি ইন্টারভিউতে, আমি নলেজ দেখতে চাইছি না। অ্যাটিটিউড যদি তার ঠিক থাকে, ওই যেগুলো বলি লিডারশিপ এবিলিটি, লার্নিং, ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, টিম ওয়ার্ক, এগুলো যদি তো থাকে অবভিয়াসলি বেটার। কারণ যে কোনো কর্পোরেট হোক, মূলত কর্পোরেট মানে একদম ইউএস মেরিন থেকে শুরু করে গভর্নমেন্ট বা যে কোনো কর্পোরেটের সিনিয়র লিডারশিপ সবসময় চায় যে উই ওয়ান্ট পিপল উইথ বেটার অ্যাটিটিউড, একটু কম অ্যাপটিটিউড হলেও চলবে। নলেজে যদি সে একটু কম হয়, অ্যাপটিটিউড অ্যাটিটিউড আর একটু ভেঙে বলি, যদি তার নলেজ লেভেল একটু কম হয় চলবে, কিন্তু যদি তার অ্যাটিটিউডটা ভুল হয় তাহলে চলবে না। তাহলে তার যতই নলেজ থাক কাজ করবে না। কারণ দেখ একটা জিনিস তো একটুখানি যারা ইন্টারভিউ দিচ্ছে তাদেরও মাথায় রাখতে হবে যে প্রথম কথা হলো আমারই শুধু চাকরিটার দরকার নেই, চাকরি যারা দিচ্ছে তাদেরও একজন ক্যান্ডিডেট দরকার, একদম, এটা বুঝতে হবে প্রথম। একদম। দ্বিতীয় কথা হলো যে আমার যা স্কিল আছে, আমার যা ইচ্ছে আছে এই কাজটা করার, সেইটা যাতে আমি আমার যতটুকু অনেস্টি আছে সেটুকু দিয়ে বোঝাতে পারি, এটা সেকেন্ড। থার্ড হলো আমি এই মুহূর্তে পুরো স্কিল আমার না থাকলেও আই এম উইলিং টু লার্ন ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে সম্ভব আমি শিখে ফেলবো। এইটা যদি থাকে কারোর মধ্যে, আমার মনে হয় তো একটা 2-3টে স্কিল নন নেগোশিয়েবল। একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, যার জন্য ইন্টারভিউ নেওয়া হয়, নইলে তো রিটেনেই আমরা সিলেক্ট করে ফেলতে পারতাম। ইন্টারভিউটা নেওয়া হয় কেন? কারণ কমিউনিকেশন স্কিল যাতে আমি চেক করতে পারি। কারণ যে কোনো কাজে অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত এআই এসে সমস্ত কাজ না নিয়ে নিচ্ছে ততদিন পর্যন্ত, সেদিন আসবে কিনা জানি না, যে কোনো কাজে হিউম্যান ইন্টারাকশনের প্রয়োজন হবে, নিজের টিমের সাথে, বাইরের লোকের সাথে প্রয়োজন হবে।
তো সেক্ষেত্রে কমিউনিকেশন হ্যাজ টু বি দেয়ার। এবার কমিউনিকেশনটা পছন্দ হোক আর না হোক, বেশিরভাগ ক্ষেত্রে লোয়েস্ট কমন ডিনোমিনেটর ইংলিশ। যদি ওটা খারাপ হয় তাহলে পরে ওটা কোনো নেগোশিয়েবল নয়। আপনি কমিউনিকেটটা, ইংলিশ ইজ আলটিমেটলি আ ল্যাঙ্গুয়েজ। আরে বাবা, কোডিংয়ের চাকরির জন্য সেটা ঠিক আছে, দ্যাট ইজ ফাইন ফর আ জব দ্যাট ডাজেন্ট ইনভলভ এনি কমিউনিকেশন। কিন্তু যেখানেই কমিউনিকেশন করতে হবে সেখানে তো তুমি কিভাবে কমিউনিকেট করবে? ধর আমার সাথে আমার কলিগ তামিল বা আমার কলিগ ফিলিপিনো, তার সাথে আমি কমিউনিকেটটা করবো কি করে? আমি যেটা বলতে চাইছি সেটা বোঝাবো কি করে? হ্যাঁ, যদি না গুগল মিট অটো ট্রান্সলেট করে দেয়, যেটা ইমিডিয়েটলি করতে চলেছে হোক, সেটা না হওয়া অবধি দিস ইজ আ ইম্পর্টেন্ট স্কিল। তো হতে হবে। তো আমি তো বাংলাটা ভালো জানি, হ্যাঁ, আমি তো আমার সাবজেক্ট ম্যাটারটা ভালো জানি, আমি ইংরেজিটাতে কম হলে পরে আমাকে রিজেক্ট করলো কেন করবে না? তুমি তোমার ফিলিপিনো কলিগের সাথে কথা বলবে কি করে? তোমার মনের ভাবটা তাকে বোঝাবে কি করে? ফিলিপিনোর কলিগও যদি শুধু ফিলিপিনো বলে আর এও যদি বাংলা বলে, হবে না, দুজনের মধ্যে কমিউনিকেশন। এবং এটার কোনো নেই, জাস্টিফিকেশন নেই যে সে বেঙ্গলি মিডিয়াম থেকে এসছে কি সে হিন্দি মিডিয়াম থেকে এসছে কি কোথা থেকে এসছে, বা ইংলিশেও মানে কনভেন্টে পড়েছে কিন্তু তার কমিউনিকেশন ভালো নয়, ডাজেন্ট ম্যাটার। উই নিড গুড কমিউনিকেটার্স। এবার আমি তোকে এক এক্সাম্পল দিচ্ছি। ইন্টারভিউ নিচ্ছিলাম, একটি মেয়ে, সে পশ্চিমবঙ্গের বালুরঘাট যে জায়গাটা আছে তার থেকে কমপক্ষে 25 থেকে 30 কিলোমিটার ভেতরে একটা গ্রামে মানুষ হয়েছে মেয়েটি। সেখানে মানে গ্রাম থেকে ওই ছোটোবেলায় যে বলে সেরকমই ভাবে ও পড়াশোনা করেছে। স্কুলে মানে ওদের গ্রামে শুধুমাত্র প্রাইমারি স্কুল ছিল। হাই স্কুল থেকে তাকে অ্যাকচুয়ালি নৌকো এবং বাসে করে এসে, না সরি, বাসে এবং তারপরে ওই রিক্সা করে সাইকেলিং করে তাকে 2 ঘন্টা করে এসে তাকে স্কুল করতে হতো। কলেজের জন্য তাকে বালুরঘাটে আসতে হয়েছে, অতটাই জার্নি। এবার এমতো একটা জায়গার থেকে এসছে, অবশ্যই বাংলা মিডিয়ামের ছাত্রী, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা না বলেছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে ও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। শি হ্যাজ ওয়ার্কড অন হার ইংলিশ লাইক এনিথিং অ্যান্ড স্যালিউটেড। অনলি ফর দ্যাট রিজন উই সিলেক্টেড, যে এর মতন শেখার ইচ্ছে, এত ডেসপারেশন, এত হার্ডওয়ার্ক একজন করেছে, তার অ্যাসপিরেশনটা আছে, একে দিয়ে এ তো যা খুশি শিখে ফেলবে যদি তার মনে হয়। ঠিক। তো ওটা কোনো এক্সকিউজ নয় যে আমার ইংরেজি ভালো নয়, আমি বাংলা মিডিয়ামের ছাত্রী। ওই মেয়েটি যদি করতে পারে, আমি সেদিন কনভিন্সড হয়ে গেছি যে কেউ করতে পারে। বেশ, এখানে একটা জিনিস তোকে বলি, সেটা হলো আমার মনে হয় এখানে আমরা বেশ কিছু কথা বলছি, বাট সেগুলো খুবই আফটার দ্য প্রিপারেশনের কথা বলছি। মানে আফটার ইউ প্রিপেয়ারিং ইউর সেলফ, দেন ইউ আর গোয়িং টু গো টু অ্যান ইন্টারভিউ। তুমি কি তারপর কি করে পারফর্ম করছো সেটা, কিন্তু তার আগে কিছু জিনিস তো ডেভেলপ করা দরকার। আমার মনে হয় সেটা আপনারা মানে আমার মনে হয় ইয়েতে, মানে যারা অ্যাসপায়ারিং, যারা অলরেডি কাজ করছে বা যারা ইন্টারভিউ দিতে চায় বা যাদের জন্য এটা ইম্পর্টেন্ট, সেই স্কিলটা আমার মনে হয় ওখানে শেখানো উচিত বা ওখানে তোর বলা উচিত। না, নিশ্চয়ই আমরা ওটা নিয়ে কথা বলবো, কারণ এই যে কমিউনিকেশন স্কিল, মাইন্ডসেট, হ্যাঁ, এগুলো কিভাবে তৈরি করতে হবে, ফ্লেক্সিবিলিটি, এগুলো সমস্ত খুবই ইম্পর্টেন্ট জানা। বেশ, তাহলে একটা জিনিস তো বোঝা গেল, সেটা হলো এই পার্টিকুলার এপিসোডটা আমি জানি না এই মুহূর্তে কারা কারা দেখছেন এই মুহূর্তে বা দেখেছেন এত অবধি, যারাই দেখে থাকুন, যাদের এটার দরকার, আমাদের পরিচিত প্রচুর মানুষ আছে যারা ইন্টারভিউ দিতে যায় বা ইন্টারভিউ দিতে চেয়েছে বা ইন্টারভিউ দিতে যাবে, যারা কলেজ থেকে বেরিয়েছে, তাদের কাছে পৌঁছানোর দায়িত্বটা কিন্তু আপনাদের নিতে হবে। হয়তো এই মুহূর্তে আপনাদের কাছে এই মুহূর্তে এটা প্র্যাকটিক্যাল স্কিল নাও হতে পারে, আপনি এই মুহূর্তে যে দেখছেন বা তুমি যে দেখছো, তোমার জন্য এটা হয়তো এই মুহূর্তে খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল, বাট পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের এবং তোমাদের নিতে হবে। সো আমার মনে হয় খুবই একটা মানে একটা বেসিক জায়গার থেকে, বেসিক জায়গাটাই বললাম, বেসিক জায়গাটা বলা গেল। হ্যাঁ, ও একটা টিপ দিতে ভুলে গেছি ড্রেসিংয়ের ক্ষেত্রে, স্যুট পরে আমার তাই হঠাৎ মনে হলো, সেটা হচ্ছে অনেকে স্যুট পরে বাটন ফাটন লাগানো, বসে যায় ওভাবেই। হ্যাঁ, বসার আগে স্যুটের একটা মানে একটা বোতামটা খোলা খুব জরুরি। কিন্তু আমি বলে দিচ্ছি এটা, যে যদি পেটে না আসে, আমাদের মানে জেনারেলি ভারতীয়দের চেহারা যদি খুব কাস্টম মেড স্যুট না হয় তাহলে পরে পেটে খুব টাইট করেই লাগে, তো বাটন খুলে রাখা কোনো অসুবিধে নেই। যদি বাটন লাগিয়ে আসেও কেউ, যে কোনো বিয়ে বাড়ির স্যুট ছাড়া 2 বাটন বা 3 বাটন স্যুট ইজ ফাইন। তার থেকে বেশি বাটন হলে ওটা পরে অনেকে
এইখানের থেকে যেটা হয় হ্যাঁ ওটা ওরকম তো খুব পরে আসে। চাপের। হ্যাঁ দ্যাটস আ জোক। হ্যাঁ হ্যাঁ, আর এরকম ধরনের স্যুট পরলে পরে বসবার সময় বাটনটা খুলে বসতে হয়। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা 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 মনে হয় একটা বেসিক স্কিল, এটা মনে হয় এগুলো অনেকেই খুব জানে না। বেসিক স্কিল, খুব বেসিক হুম। স্কিল এগুলো। যেমন শু কালার, খুব বেসিক জিনিস, এগুলো কিন্তু লক্ষ্য করা হয়। হুম, আনফর্চুনেটলি এগুলো মনে হবে কিন্তু লক্ষ্য করা যায়, ব্ল্যাক শু না ব্রাউন শু, লেদার শু না এমনি অন্য কোনো শু, হুম, এগুলো খুব লক্ষ্য করা হয়। কারণ ওটা সিরিয়াসনেস এবং প্রিপারেশন দেখায়। আমরা তো প্রিপারেশন দেখতে পাচ্ছি না, কথা বলছি 15 মিনিট 20 মিনিট, হুম। বাকিটা তো আমি প্রিপারেশন দেখতে চাইছি ওর। আর আরেকটা কথা, সেটা হচ্ছে হাসলাস থাকে কিছু, সেটা হচ্ছে ইন্টারভিউ যখন দিতে গেলি তুই, তখন তো একা যাসনি, ওখানে তো অনেককে নিয়ে একসাথে বসিয়েছে যারা সবাই ইন্টারভিউ দেবে। 10-12 জন 15 জন ওখানে বসে আছে, যারা সবাই ইন্টারভিউ দেবে, সবাই ওই সিটটা চাইছে। তাদের মধ্যে একটা কথোপকথন হয়, ওখানেই অনেক ইন্টারভিউয়ার হেরে যায়। ইন্টারভিউ হেরে যায়, আমি হেরে গেছিলাম ওইভাবেই। প্রচুর ইন্টারভিউ ওখানে হেরে যায়, কারণ অনেকের কাছে একেবারে আন্দার কা খবর থাকে, সব ভুল। অনেকে মানে এই ইন্টারভিউ প্যানেলে না এরকম হচ্ছে, এখানে এরকম প্রশ্ন করা হচ্ছে, এরকম খুব সাংঘাতিক, এই ধরনের প্রশ্ন করে, তাহলে পরে হবে না, না হলে পরে কি হবে ভাবতে পারছিস? ডোন্ট এনগেজ অ্যাট অল। ওখানে প্রচুর দেখেছি 20-30% ওই ডিসকাশনেই হেরে যায়। ঠিক ঠিক, আমি নিজে, আমার সঙ্গে হচ্ছে, একটা গুজরাটের ছেলে আমার সঙ্গে, আমি ইন্টারভিউটা দেওয়ার আগে খুবই কনফিডেন্ট ছিলাম, সেই ছেলেটার সঙ্গে প্রায় আধ ঘন্টা না 15-20 মিনিট কথা বলার পর আমার কনফিডেন্স শেষ হয়ে গেছিলো ফর সাম, মানে যে কোনো কারণেই হোক, বাট সেই ছেলেটার হয়েছিল, আমার হয়নি। যদি ওই কনফিডেন্সটা আমার না নড়তো, তাহলে কিন্তু সেই ইন্টারভিউটা আমি অ্যাকচুয়ালি ট্রেনিং করতে ঢোকার আগের ইন্টারভিউ ছিল, মানে ইট ওয়াজ লাইক যে সিলেক্ট তো করবোই, একবার এসে কথা বলুক, দেন আই গট রিজেক্টেড। হ্যাঁ, একদম মানে জানা জিনিস সে ভুল করে ফেলছে, হ্যাঁ আমরা হ্যাঁ দেখেছি হ্যাঁ, একদম অনেককে। একদম। হয় না। বেশ, ঠিক আছে, তো আমরা আজকের এপিসোড এখানেই শেষ করব। বেশ। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হলো যে বেশ কিছু বিষয়ে আমরা আমাদের অনেক মানুষ মেসেজ করেন, দাদা আপনার সঙ্গে দেখা করতে চাই, প্রেমাশিসকে মেসেজ করে, দাদা আপনার সঙ্গে দেখা করতে চাই। এই দেখা করার কারণ, বেশ কিছু মানুষকে আমি জিজ্ঞেস করি এবং প্রেমাশিসও জিজ্ঞেস করছে, এবং আমরা দেখেছি তারা আমাদের সঙ্গে কথা বলতে চায় বিকজ তারা কোনো একটা সলিউশন চায়। যেমন প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করে, দাদা একটা পডকাস্ট চালু করতে চাই, কি করব? এখন পডকাস্ট প্রচুর হয়, কিন্তু তার মাঝখানে এত পডকাস্ট হচ্ছে, তার মাঝখানে যদি দাঁড় করাতে হয় বা তার মাঝখানে যদি সত্যি স্ট্যান্ড আউট করতে হয়, তাহলে কি স্কিল দরকার? কমিউনিকেশন, যেটা প্রেমাশিস বললো, কমিউনিকেশন স্কিল কী করে ডেভেলপ করতে হবে? কনভারসেশন, আমাদের মনে হয়, আমরা অনেক সময়, আমার মনে হয় প্রচুর মানুষ আছে যারা কনভারসেশন ক্রিয়েট করতে চায়, একটা মানুষের সঙ্গে গিয়ে কথা বলতে চায়, বাট তারা জানেই না তারা কি বলবে, তারা প্রথম কোন কথাটা বলবে, এই কনফিডেন্সটাই তাদের মধ্যে থাকে না, বা তারা জানে না বলে সেই কনফিডেন্সটা ক্রিয়েট হয় না। আজকের দিনে দাঁড়িয়ে ধরুন আপনি বা তুমি, যেই হোক, একটা প্রচুর লোকের মাঝখানে দাঁড়িয়ে তোমার নিজের ভয়েসটা তুমি রেইজই করতে পারছো না, তুমি নিজের ভয়েসটা তুলতেই পারছো না। এটা কেন হয়, বা এটার থেকে বেরোনোর উপায় কি? সো দ্য আর্ট অফ কনভারসেশন বা আর্ট অফ কমিউনিকেশন, এই সমস্ত কিছু নিয়ে আমরা প্রেজেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট, হাউ টু প্রেজেন্ট এ আইডিয়া। একটা আইডিয়া আছে তোমার কাছে, তুমি সেই আইডিয়াটা প্রেজেন্ট কী করে করবে একটা মানুষের কাছে? আজকের দিনে স্টার্ট আপ ইজ এ হিউজ কালচার। শুধু স্টার্ট আপ কেন, আজকের দিনে যে কোনো আইডিয়া যে কাউকে প্রেজেন্ট করা, ইট ইজ ভেরি কমন। গল্প বলা, স্টোরি টেলিং কেন ইম্পর্টেন্ট? আমাকে প্রচুর মানুষ মেসেজ করেন যে ফিল্ম মেকিং শিখতে চাই দাদা, তোমার সঙ্গে কাজ করতে চাই, শিখতে চাই। আমার সঙ্গে শুধু কাজ করলেই যে শেখা যাবে তা তো নয়, বেসিক কিছু জিনিস, বেসিক কিছু বিষয় শেখা যায়, আমার মনে হয় শেখানো যায়, এবং সেটা খুবই বেসিক। এরকম বেশ কিছু একটা আমব্রেলা নিয়ে উই আর কামিং ভেরি সুন, আমরা খুব শিগগিরই আসছি। সেখানে প্রেমাশিসের স্কিল বা প্রেমাশিসের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে তার শেখাগুলো শেয়ার করবে, আর আমিও আমার জায়গা থেকে সেই শেখাগুলো শেয়ার করব। খুব শিগগিরই আসছে। তার আগে নিচে যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে আপনাদের ইন্টারেস্ট অবশ্যই শো করবেন, কারণ নিচে আমাদের একটা ফর্ম থাকবে, যেটা ওয়েবসাইটের ঠিকানা, এবং সেই ওয়েবসাইটে ফাইনালি আমরা এই
কোর্সগুলো বা এই মেন্টরশিপ প্রোগ্রামগুলো নিয়ে আসবো। তাছাড়াও বেশ কিছু জিনিস আমরা করতে চলেছি খুব শিগগিরই, সেটা জানার জন্য বা কী কী হতে চলেছে সেটা জানার জন্য আপনাদের চোখ রাখতে হবে সোল কানেকশন বৈঠকে তো অবশ্যই, আর সঙ্গে সন্দেশ টিভিতেও। সো বেশ, আজকের এপিসোড এখানেই শেষ করা যাক। হ্যাঁ শেষ করা যাক। শরীর খারাপের জন্য হলো, বাট আমার মনে হয় কারো কারো তো অন্তত কাজে লাগবে এটা একদমই, এবং যাদের কাজে লাগবে তাদের কাছে পৌঁছতে হ্যাঁ। বলা। আমাদের অনেকে আছেন একটু যাদের এটার প্রয়োজন নেই, কিন্তু তারা ওই যেমন অরুণাভ বললো, তারা অনেককে চেনেন যাদের হয়তো এটার প্রয়োজন আছে। ঠিক। তো শেয়ার করবেন যদি মনে হয় যে কিছু কাজের কাজ হবে। যদি কারণ আমি অনেককে দেখেছি যারা স্কিলফুল, যারা নলেজেবল, যাদের সমস্ত কিছু ছিল, কিন্তু এই ছোটোখাটো কিছু জিনিসে তারা ভুল করেছে বলে তারা ওই জায়গাটায় পৌঁছতে পারছে না। আলটিমেটলি ওই জায়গাটাতে পৌঁছতে হবে আমাদের সবাইকে। ঠিক, একেবারেই তাই। শেয়ার করুন, আর বাকি যেগুলো অরুণাভ বললো নিচে দেওয়া এতে জানান যে হাউ ক্যান উই হেল্প ইউ। রাইট, উই আর হেয়ার টু হেল্প ইউ, বাট হাউ ক্যান উই হেল্প ইউ এটা জানলে পরে আমরা সেভাবে কাস্টমাইজ করে উই উইল কাম ব্যাক। একদম। কি কি স্কিল আপনাদের মনে হয় যে আমাদের কাছ থেকে আপনারা পেতে পারেন, প্রেমাশিসের কাছ থেকে এবং আমার কাছ থেকে। সো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য পরের এপিসোডে আমরা একটা বই নিয়ে আসবো, যদি প্রেমাশিস শরীর ততদিনে ঠিক হয়ে যাবে এটা আশা করি না, এটা উই আর শিওর। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। নলেজ তো আমরা আরও স্প্রেড করার চেষ্টা করছি আমাদের যতটুকু আছে, আর স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।